নমস্কার, আমি তীর্থ। ডিজিটাল কোচিংয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। বেশ কয়েকদিন ইউটিউবে কোনো ক্লাস দিতে পারিনি, সেজন্য সকলের কাছে দুঃখিত। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করছি। কয়েকজন রিকোয়েস্ট করেছিল ন্যারেশন চেঞ্জের বিষয়টি নিয়ে আলোচনা করতে এবং বেসিক থেকে। তাই আমি চেষ্টা করব তোমাদেরকে সহজ সরলভাবে ন্যারেশন চেঞ্জ এই রুলগুলো বেসিক নিয়ম থেকে শেখানোর জন্য। তো প্রথমে বলি, ন্যারেশন চেঞ্জ জানতে হলে আমাদের কয়েকটি বিষয় জানতে হয়, যেমন রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, টেন্স, নাম্বার, প্রোনাউন। এগুলো ভাইটাল জিনিস। ন্যারেশন চেঞ্জের সবচেয়ে ভাইটাল জিনিস হলো সেটা হলো টেন্স চেঞ্জ এবং প্রোনাউন চেঞ্জ। এই দুটো যে ভালোভাবে করতে পারবে ন্যারেশন চেঞ্জ, তার পক্ষে খুব সহজ সরল হবে। তাই প্রথমেই বলবো, যেগুলো আমি বলবো রুলগুলো, বিশেষ করে টেন্সের চেঞ্জের নিয়ম এবং প্রোনাউন চেঞ্জের নিয়ম খাতায় রেডি রেখে তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে রুলগুলো লিখে নেবে। তা নাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। প্রথমে শুরু করি একটা বাক্যের উদাহরণ দিয়ে। আমাদের বুঝতে হবে কোনটা কী বটে। প্রথমে বলা আছে, হি সেড টু মি, আই হ্যাভ সিন ইউ ইন দ্য ফেয়ার। তাহলে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ আমাদের জানা হলো। এবার আমাদের একটা উদাহরণের সাহায্যে দেখতে হবে কোনটা ডাইরেক্ট স্পিচ কোনটা ইনডাইরেক্ট স্পিচ। যেমন ডাইরেক্ট স্পিচ, গীতা সেড, গীতা কি বলল? আই অ্যাম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি বা পড়তেছি। তাহলে গীতা সেড, গীতা নিজে যখন বলছে এবং সেটা বাক্যটা কোটেশনের মধ্যে আছে, সেটাকে বলেছে ডাইরেক্ট স্পিচ। আর যখন কোটেশনটা তুলে দেওয়া হচ্ছে এবং বাক্যটা পরিবর্তন করে লেখা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ইনডাইরেক্ট স্পিচে কী আছে? গীতা সেড দ্যাট সি ওয়াজ রিডিং বুক। এখানে আমাকে জানতে হবে এই আই ছিল, আয়ের পরিবর্তে হয়ে গেল সি, এবং অ্যাম ছিল, অ্যামের পরিবর্তে হয়ে গেল ওয়াজ। এটা কীভাবে হলো সেটা জানতে হবে। সেটা জানলেই আমার জানা হয়ে যাবে কীভাবে ন্যারেশন চেঞ্জ হলো। তাহলে প্রোনাউন এবং টেন্স চেঞ্জ হচ্ছে। তাহলে মূল বিষয় হলো ন্যারেশন চেঞ্জের যে প্রোনাউন এবং টেন্সের নিয়মগুলো আগে ভালো করে জানতে হবে। তাই প্রথমে বলছি, এই টেন্স চেঞ্জের নিয়মটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এবং এখানে পিডিএফ লিঙ্কও দেওয়া আছে। যাদের অসুবিধা হচ্ছে তারা ভিডিওটা পজ করে নাও এবং ডাইরেক্ট আর ইনডাইরেক্টে টেন্স চেঞ্জের নিয়মটা লিখে নাও। তার নিয়মটা কি দেখা যাক। প্রথমে যেটা বলা আছে, রিপোর্টিং ভার্ব যদি সেড হয়, কি হয়? সেড হয়, তবে টেন্স পরিবর্তনের নিয়ম। ডাইরেক্টে বাক্য যদি ভার্ব থাকে অ্যামিজ আর, তাহলে টেন্স চেঞ্জ হয়ে সেই ভার্বগুলো হবে ওয়াজ কিংবা ওয়ের। ডাইরেক্টে যদি ওয়াজ ওয়ের থাকে তখন ইনডাইরেক্টে হবে হ্যাড বিন। ডাইরেক্টে যদি হ্যাভেজ থাকে ইনডাইরেক্টে হবে হ্যাড। ডাইরেক্টে যদি হ্যাড থাকে তাহলে হবে হ্যাড হ্যাড। ডাইরেক্টে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, অর্থাৎ যদি সি থাকে, তাহলে উত্তরটা হবে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ স। ঠিক সেরকমভাবে বলা যায়, যদি মনে করো ডু থাকে তাহলে কি হবে? ডিড। বা টেক আছে, টি এ কে ই, টেকটা হবে কি? টুক, টি ডবল ও কে। এগুলো মাথায় রাখতে হবে। আর কি, ভার্ব যদি সেকেন্ড ফর্ম হয় তবে প্রথমে হ্যাড বসবে, তারপর থার্ড ফর্ম বসবে। যেমন স আছে, তাহলে হলো কি? হ্যাড সিন। যদি মনে করো রোট থাকে, WROTE, রোট, তাহলে হবে কি? হ্যাড রিটেন। কি হবে? হ্যাড রিটেন। সেরমভাবে আর কি কি ভার্বের চেঞ্জ হয়? যদি শ্যাল উইল থাকে তাহলে হবে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এগুলো গেল টেন্সের
পরিবর্তনের নিয়ম। তা টেন্সের পরিবর্তনের নিয়মটা একবার ভালো করে দেখে নাও। এবার আসছি প্রোনাউন চেঞ্জ। প্রোনাউন চেঞ্জটা এবার ভালো করে দেখো। প্রথমে বলেছে বক্তা, ডাইরেক্টে যদি আই থাকে, যদি বক্তা আমি হই তাহলে আই হবে। যদি কোনো ছেলে বা ছেলের নাম থাকে তাহলে হি হবে। মেয়ে বা মেয়ের নাম থাকে তাহলে সি হবে। আবার কি উই থাকলে কি হবে? উই থাকলে সর্বদা দে হবে। মাই থাকলে কি হবে? বক্তা যদি আমি হই তবে মাই হবে। বক্তা যদি কোনো ছেলে বা ছেলের নাম হয় তাহলে হিজ হবে। মেয়ে বা মেয়ের নাম হলে হার হবে। আওয়ার থাকলে কি হবে? দেয়ার। এবং যদি মি থাকে, বক্তা যদি আমি হই তবে মি হবে। কোনো ছেলে বা ছেলের নাম হলে হিম হবে। মেয়ে বা মেয়ের নাম হলে হার হবে। যদি আওয়ার থাকে, আওয়ারটা হবে দেয়ার। এটা বক্তার ক্ষেত্রে। এবার শ্রোতা, শ্রোতা হলো যদি ইউ সাবজেক্ট ফর্মে থাকে, যদি শ্রোতা আমি থাকি তবে আই হবে। যদি কোনো ছেলে বা ছেলের নাম থাকে তাহলে হি হবে। মেয়ে বা মেয়ের নাম থাকলে সি হবে। আর যদি ইউ থাকে শ্রোতা তবে ইউ হবে। যদি ইউর থাকে ডাইরেক্টে, তবে ইনডাইরেক্টে যদি শ্রোতা আমি হই তবে মাই হবে। কোনো ছেলে বা ছেলের নাম হলে হিস হবে। মেয়ে বা মেয়ের নাম হলে হার হবে। আর যদি শ্রোতা ইউ থাকে তবে ইউর হবে। আবার যদি ইউ অবজেক্ট ফর্মে থাকে, কি ফর্মে থাকে? অবজেক্ট ফর্মে। তবে শ্রোতা যদি আমি থাকি তবে মি হবে। ছেলে বা ছেলের নাম থাকলে হি হবে। মেয়ে বা মেয়ের নাম থাকলে হার হবে। আর যদি তুমি যদি শ্রোতা থাকে তবে ইউ হবে। তাহলে আগের একটা উদাহরণে দেখা যাক বক্তা শ্রোতার নিয়মটা কি। এখানে দেখো, যে কথা বলে সে হলো বক্তা। তাহলে গীতা সেট, গীতা বলল, তাহলে গীতা হচ্ছে বক্তা। গীতা মেয়ে, কি বলছে? আই অ্যাম। তাহলে আইটা এখানে প্রোনাউন, প্রোনাউন আছে। তাহলে আই মানে গীতা, যেহেতু বক্তা গীতা, তাহলে আই হচ্ছে বক্তা আছে। তাহলে বক্তা যদি আই থাকে তখন কি বলেছিলাম? বক্তা আমি হলে আই হবে। মেয়ে হলে ছেলে হলে হি হবে। আর মেয়ে হলে সি হবে। কিন্তু এখানে দেখো বক্তা কে আছে? গীতা। তাহলে গীতার ছেলে না মেয়ে? গীতা নিশ্চয় মেয়ে। গীতা নিশ্চয় মেয়ে। তাই আইটা পরিবর্তিত হয়ে সি হলো। আর ভার্বের চেঞ্জের লক্ষণটা দেখো, যদি অ্যামিজার থাকে তবে ওয়াজ ওয়ের হয়। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ের হবে। সেটা কি? সাবজেক্ট ওয়াইজ। তাহলে দেখো সি সি বসেছে, সি এর পর অ্যাম ছিল, অ্যামটা ওয়াজ হয়ে গেছে। অ্যাম ছিল, অ্যামটা কি হলো? ওয়াজ হয়ে গেছে, কারণ সি এর পর ওয়াজ বসে। তাহলে এটা গেল টেন্স চেঞ্জের নিয়ম এবং প্রোনাউন চেঞ্জের নিয়ম। এরপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স, সেটা যেহেতু করাবো। সেন্টেন্স, সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ বা স্টেটসম্যান, ইম্পারেটিভ বা কোশ্চেন, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। তাহলে সেন্টেন্স কতগুলো? 5 প্রকার। প্রথমত অ্যাসার্টিভ বা স্টেটসম্যান, মানে যে বাক্যের দ্বারা কোনো ঘটনা বা বর্ণনার বিবৃতির স্বীকার বা অস্বীকার করা বোঝায় তাকে অ্যাসার্টিভ বলা হয়। ইম্পারেটিভ মানে যে বাক্যের দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর কোশ্চেন, যে বাক্যের দ্বারা বক্তার কোনো মনের প্রশ্ন এবং জিজ্ঞাসা করা বোঝায় তাকে বলা হয় ইন্টারগেটিভ বা কোশ্চেন। অপটেটিভ, যে বাক্যের দ্বারা কোনো প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লামেটরি হলো যে বাক্যের দ্বারা বক্তার মনের দুঃখ, আনন্দ, ক্ষোভ, ঘৃণা, ভালোবাসা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এই প্রত্যেকটা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ হয়। আমাদের প্রত্যেকটা সেন্টেন্স থেকে ন্যারেশন করতে হবে। তার প্রথম আমাদের মূল বিষয়
অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রুলটা কি বলা আছে? দেখো, যদি সেড থাকে, সেড টু থাকে, তবে সেড টু থাকলে টোল করতে হবে। কিন্তু যদি শুধু সেড থাকে এসে আইডি, তবে সেটার কোনো পরিবর্তন হবে না। কি বললাম বুঝতে পারলে? যদি সেড টু থাকে তবেই আমার পরিবর্তন হয়ে কি হবে? টোল্ড হবে। আর এখানে অ্যান্টিসিডেন্ট বা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে কি যুক্ত হয়? দ্যাট। তাহলে মনে রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে বা স্টেটসম্যানে সেড টু থাকলে তবে টোল করব, আর অ্যান্টিসিডেন্ট বা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে দ্যাট যোগ করব। এবার দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সের 3টে রুল আছে ভয়েস চেঞ্জের, ন্যারেশন চেঞ্জের। তো রুল নাম্বার 1 কি বলা আছে? যদি কোনো বাক্য চিরসত্য হয়, কিংবা প্রবাদ প্রবচন কিংবা নীতিবাক্য হয়, তবে সেড টু এর পরিবর্তে টোল্ড হয় এবং ডাইরেক্ট স্পিচের কোনো পরিবর্তন হয় না। মানে ডাইরেক্ট, মানে কোটেশনের মধ্যে যে বাক্যটা থাকে সেটাই রয়ে যায়, কোনো পরিবর্তন হয় না। তাহলে রুলটা একবার দেখে নেব। রুল নাম্বার 1, যদি কোনো বাক্য চিরসত্য বাক্য বা প্রবাদ প্রবচন বা নীতিবাক্য হয়, তবে সেড টু এর পরিবর্তে টোল্ড হয় এবং ডাইরেক্ট স্পিচ এর কোনো পরিবর্তন হয় না। মানে সেখানে টেন্স বা প্রোনাউনের কোনো পরিবর্তন হয় না বলতে চাওয়া হয়েছে। আরেকটা ব্যাপার বলে রাখি এখানে, যদি শুধু সেড থাকে তবে কিন্তু টোল্ড হবে না, সেড টু থাকলে তবেই টোল্ড হবে। এবার ন্যারেশনের উদাহরণের সাহায্যে বুঝে নেব। প্রথম প্রশ্ন, ফাদার সেড টু মি, বাবা আমাকে বললেন। কি বললেন? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দেখো, ফাদার সেড টু আছে বলে এখানে হলো টোল্ড। এই কোমা আর ইনভার্ট কোমা উঠে আমার একটা লিঙ্কিং ওয়ার্ড বা অ্যান্টিসিডেন্ট যুক্ত হলো, সেটা কি? দ্যাট। আর এই বাক্যের কোনো, বলেছিলাম যদি চিরসত্য বাক্য হয়, যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরসত্য বাক্য, আদি অনন্তকাল ধরে সূর্য পূর্ব দিকে উঠে আসছে। যেহেতু এটা চিরসত্য বাক্য, তাই দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এই বাক্যের কোনো পরিবর্তন হলো, যে বাক্য ছিল সেম একই রয়ে গেল ইনডাইরেক্ট স্পিচে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয় বাক্যটা দেখে নেওয়া যাক। মাই মাদার সেড, আমার মা বললেন। কি বললেন? অয়েল ফ্লোটস অন ওয়াটার, অয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল জলের উপর ভাসে। দেখো, তেল জলের উপর ভাসে, এটা চিরসত্য বাক্য। চিরসত্য বাক্যের কারণে আমার এটা যে বাক্য আছে সেই বাক্য রয়ে যাবে। এখানে দেখো মাদার সেড টু আছে, কি মাদার সেড আছে, তাই এই সেডই রয়ে গেল। এখানে আমি কিন্তু টোল করলাম না। যদি সেড টু থাকতো তাহলে টোল করতাম। তাহলে মাদার সেড আর অ্যান্টিসিডেন্ট বা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে যুক্ত হলো কি? দ্যাট। কারণ আমার বলা হয়েছে আগেই অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট যোগ হয়। তারপর অয়েল ফ্লোটস অন ওয়াটার, যেটা আছে দেখে দেখে লিখে নিলাম, যেহেতু চিরসত্য বাক্য। আবার দেখো, আওয়ার টিচার সেড, আমাদের শিক্ষক মহাশয় বললেন। কি বললেন? 60 মিনিটস মেক অ্যান আওয়ার, 60 মিনিটে 1 ঘন্টা হয়। এটাও চিরসত্য বাক্য, তাই এটা সেড টু ছিল, এই সেড টুটা হয়ে গেল টোল্ড। আওয়ার টিচার টোল্ড আস, আর অ্যান্টিসিডেন্ট হিসাবে যুক্ত হলো কি? দ্যাট। অ্যান্টিসিডেন্ট বা লিঙ্কিং ওয়ার্ড, 60 মিনিটস মেক অ্যান আওয়ার। তারপর দেখো, এটা প্রবাদ বাক্য দেওয়া আছে, নীতিবাক্য। মাই গ্র্যান্ডফাদার সেড টু মি, আমার দাদু আমাকে বললেন। কি বললেন? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ উপায়। তাহলে যেহেতু এটা নীতিবাক্য, তাই নীতিবাক্য যেটা আছে সেটাই রয়ে যাবে। সেই হিসাবে সেড টু এর জায়গায় হলো টোল্ড। মাই গ্র্যান্ডফাদার টোল্ড মি, সরি এখানে দুটো টোল্ড হয়ে গেছে, একটা টোল্ড হবে। টোল্ড মি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।
এবার দ্বিতীয় রুলটা একবার দেখে নেওয়া যাক। যদি কোনো বাক্যে রিপোর্টিং ভার্বটি সে SAY সে অথবা সেজ হয় SAY সেজ, কি হয়? সে অথবা সেজ হয়, তবে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনোরূপ পরিবর্তন হয় না, কেবলমাত্র কার পরিবর্তন হয়? প্রোনাউনের পরিবর্তন হয়। তাহলে টেন্সটা পরিবর্তনের ব্যাপারটা দেখে নিই। মানে যদি অ্যামিজার থাকে, ব্যাপারটা দেখো, টেন্স যেটা থাকবে সেটাই বলেছিলাম থাকবে। যদি অ্যামিজার থাকে ডাইরেক্টেড, ইনডাইরেক্ট হবে অ্যামিজার। যদি হ্যাভ হ্যাজ থাকে ইনডাইরেক্ট হবে হ্যাভ হ্যাজ। যদি ডু কিংবা ডাজ থাকে তো ডু ও ডাজের মধ্যে হবে, কখনোই টেন্সে চেঞ্জ হবে না। যে অ্যামিজার থাকলে আগে যেমন হচ্ছিল ওয়াজওয়ের, কিন্তু এখানে কিন্তু ওয়াজওয়ের হবে না। হ্যাভেজ থাকলে হ্যাড হচ্ছিল, কিন্তু এখানে হ্যাড হবে না, ওই হ্যাভেজের মধ্যেই বসবে। এবার উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক। অপরাজিতা সেজ, অপরাজিতা বলে, কি বলে? আই লাভ মাই মাদার ভেরি মাচ। তাহলে এইখানে দেখো অপরাজিতা সেজ, কি আছে? সেজ আছে, তাহলে সেজটা সেজই রয়ে গেল। লিঙ্কিং ওয়ার্ড হিসাবে কী যোগ হয় বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে? দ্যাট, তাই দ্যাট যোগ হলো। তাহলে অপরাজিতা সেজ দ্যাট। এরপর দেখো এখানে বক্তা কে আছে? অপরাজিতা। তাহলে বক্তা যদি অপরাজিতার ছেলে না মেয়ে? নাম শুনে মনে হচ্ছে যেন মেয়ে, তাই আয়টা পরিবর্তিত হয়ে কী হলো? সি, সি হলো। তাহলে সি। এবার সি এর পর দেখো লাভ হয় না, সি এর পর লাভ হয়, কারণ আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, সেই কারণে এই আই লাভের পরিবর্তে সি লাভস হলো, সি লাভস। এবার দেখো আবার একটা প্রোনাউন আছে মাই। মাই বলতে কার? বক্তার, মানে অপরাজিতার, অপরাজিতার মেয়ে, তাই মেয়ে হওয়ার কারণে কী হলো? হার। তাহলে হার মাদার, তারপর ভেরি মাচ যা ছিল তাই একই রয়ে গেল। তাহলে সি অপরাজিতা সেজ, অপরাজিতা সেজ দ্যাট সি লাভস হার মাদার। দ্বিতীয় একটা বাক্য দেখে নেব। রোহিত উইল সে, কী আছে? উইল সে আই অ্যাম হ্যাপি। তাহলে দেখো রোহিত এটা ছেলের নাম, রোহিত ছেলের নাম, রোহিতা হলো বক্তা, উইল সে আছে, তাহলে উইল সেটা সেই রইল। সেড টু থাকলে আমার চেঞ্জ হয়, কিংবা সেড টু থাকলে চেঞ্জ হয়। এখানে লিঙ্কিং ওয়ার্ড কী হবে? দ্যাট, দ্যাট বসলো। এবার রোহিত যেহেতু ছেলে তাই আই পরিবর্তিত হয়ে হলো হি। এবার হি এর পর তো অ্যাম হয় না, আয়ের পর অ্যাম বসে, তাহলে অ্যামিজারের মধ্যে থাকলে অ্যামিজারের মধ্যেই হয়, তাহলে হি এর পর ইজ হয়, তাই আমি ভার্বটা চেঞ্জ করে অ্যামের পরিবর্তে ইজ করলাম। আর হ্যাপি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ রইল। তা রোহিত উইল সে দ্যাট আই অ্যাম হ্যাপি, এটা উত্তরটা কী হবে? রোহিত উইল সে দ্যাট হি ইজ হ্যাপি। 3 নাম্বারটা দেখে নাও। আই সে, আমি বলি, আই ডু দ্য সামস এভরিডে, আমি প্রতিদিন অঙ্ক করি। তাহলে এখানে বক্তা আছে আই, তাহলে আইটা আই থাকবে। তাহলে আই সে দ্যাট আই ডু দ্য সামস এভরিডে। দেখো তাহলে রুল অনুযায়ী যদি সে বা শেষ হয় তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন হয় না, কেবলমাত্র প্রোনাউনের পরিবর্তন হয়। আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে 2টো করালাম, আগামীকাল আরেকটি রুল করাবো, তার সাথে ইম্পারেটিভ সেন্টেন্সটা বোঝাবো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর নতুন নতুন টপিক জানতে হলে অবশ্যই কমেন্টে লিখো। ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়িতে থাকার চেষ্টা করো।